রুমে শুয়ে অশালীন অবস্থায় পরপুরুষের সাথে ভিডিও কলে রং তামাশায় মগ্ন ঋতু। দরজার বাহিরে দাঁড়িয়ে ঋতুর 4 বছরের বাচ্চা মেয়ে আদিবা কাঁদছে। সেদিকে কোনো খেয়াল নেই তার। সে তার পরপুরুষের সাথে নষ্টামি করতে ব্যস্ত। নাতনিকে কোলে নিয়ে হঠাৎ রুমে প্রবেশ করল ঋতুর শাশুড়ি সুমনা বেগম। একমাত্র ছেলে আদিবের বউয়ের এমন অবৈধ সম্পর্ক চোখে দেখে মুহূর্তে মাথাটা ঘুরছে তার। উনি স্পষ্ট দেখতে পেয়েছেন ফোনের ওপাশে একটা মাঝবয়সী পুরুষের প্রতিচ্ছবি। রুমে কারো উপস্থিতি টের পেয়ে আশেপাশে তাকিয়ে নিজের শাশুড়ি আর মেয়েকে দেখে হকচকিয়ে যায় ঋতু। ভুলক্রমে ভিতর থেকে দরজাটা লক করতে ভুলে গিয়েছিল আজ। হুঁশ ফিরতেই সাথে সাথে ফোনটা কেটে ওড়নাটা দিয়ে শরীর ঢেকে নিল ঋতু। অতঃপর শাশুড়ির দিকে রক্তিম চোখে তাকিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, অভদ্র মহিলা! মিনিমাম কমন সেন্স নেই মাথায়? কারো রুমে আসলে নক করে আসতে হয়, এইটুকু জানেন না? অসহ্য মহিলা কোথাকার! যাও, জ্বালাও সব। আমার স্বামীকে খেয়ে বুড়ো বয়সে ভীমরতি ধরছে, লুকিয়ে লুকিয়ে এসে মজা নিচ্ছেন। আরও অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো ঋতু। ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে সুমনা বেগম বললেন, মুখ সামলে কথা বলো বৌমা। নক করে আসলে তো তোমার এমন নোংরা চরিত্র কখনোই দেখতে পেতাম না। বাচ্চার মা হয়ে পরপুরুষের সাথে নোংরামি করতে লজ্জা করে না? সময় আছে, এখনো ভালো হয়ে যাও। বাবাহারা একমাত্র ছেলেটা আমার পেটের দায় 3 বছর যাবৎ বিদেশে খাটতে খাটতে মরছে, আর বউ এদিকে পরকীয়া নামও জঘন্য কাজে মগ্ন। ছি ছি! এদিন দেখার আগে মরণ হলো না কেন আমার? এত বড় অন্যায় করেও সামান্য পরিমাণ ভয় কিংবা অনুশোচনা দেখা গেল না ঋতুর মাঝে। সে মুখ বেঁকিয়ে বলল, মরলেই বাঁচি। এত মানুষ মরছে, তাও তো আপনার মরণ নেই। লজ্জায় ঘৃণায় এক মুহূর্ত দাঁড়ালো না আর। তাড়াহুড়ো করে নাতনিকে পুনরায় কোলে করে আঁচলে মুখ চেপে বেরিয়ে পড়লেন সুমনা বেগম। নিজের রুমে এসে ধপ করে খাটের উপর বসে পড়লেন তিনি। চোখের সামনে বারবার ভাসে পুরনো কিছু স্মৃতি। স্বামী মারা গিয়েছে অল্প বয়সে। একমাত্র ছেলে আদিবকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিয়েছেন তিনি। বহু কষ্টে ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষ করেছেন তিনি। এমন দিন গেছে ঘরে অল্প ভাত ছিল, নিজে না খেয়ে ছেলেকে দিয়ে দিয়ে দিত। এত কষ্ট করে আদৌ ছেলেটাকে মানুষ করতে পারল না তিনি। কলেজে উঠে ঋতুর সাথে সম্পর্ক হয় আদিবের। ভালোবেসে বিয়ে করেছে দুজন। সুমনা বেগম প্রথমে অমত করলে একমাত্র ছেলেকে হারানোর ভয়ে মেনে নিয়েছেন তিনি। সেই থেকে আদিবের সংসার হাল ধরে একটা কাপড়ের দোকানে যুক্ত হয়েছিলেন। বিয়ের কয়েক মাস যেতে সুমনা বেগমকে সহ্য করতে পারে না ঋতু। তার স্বামীর স্বল্প ইনকাম নিজেরই সহ্য হচ্ছে না, সেখানে শাশুড়িকে বাড়তি ঝামেলা মনে হয়। কথায় কথায় খাবারের খোঁটা দেয়, পেটের দায়ে তাও এক থালা ভাত আর এক থাল খোঁটা রোজ খেতে হয় তার। বাসার সব কাজ সুমনা বেগমকেও করতে হয়, তবুও বিভিন্ন কথা বানিয়ে বানিয়ে বলে স্বামীকে রাগিয়ে দেওয়া যেন নিত্যদিনের কাজ ঋতুর। সংসার ঝামেলা লেগেই থাকতো। লোকজনের কটু কথা ও সম্মানের ভয়ে চুপচাপ সব কিছু মুখ বুজে হজম করতো সুমনা বেগম। মাঝে মাঝে সহ্য করতে না পেরে ঋতুর আচরণে তুষ্ট হয়ে ছেলেকে 2-4টি কথা বললেও উল্টো মায়ের উপর রেগে যেত আদিব। ছেলের এমন আচরণে মন ক্ষুণ্ণ হতো সুমনা বেগম। নীরবে অশ্রু বিসর্জন দেওয়া সবার অগোচরে। উনি বুঝে গেছেন ছেলেটা আর আগের মতো নেই, বউয়ের বাধ্যগত হয়ে গেছে। ঋতু বলতেই যেন পাগল ছেলেটা। ঠিক বেঠিক বা অন্ধের মতো বিশ্বাস করে স্ত্রীকে, পুরোপুরি নির্ভরশীল তার উপর। ঋতুর সিদ্ধান্তে বিনা বাক্যে গ্রহণ করে। বছরখানেক ঘুরতে সংসার ঝামেলা বাড়তে থাকে, সেই সাথে ঋতুর চাহিদা বাড়ে। এমন টানাটানির সংসারে সন্তুষ্ট না ঋতু। এই নিয়ে আদিবের সাথে প্রায় ঝামেলা করত। মামু খালুর জোর না থাকায় অনার্স কমপ্লিট করে কোনো চাকরি মিলছে না আদিবের। বহু কষ্টে একটা চাকরি মিলল, মেয়ে হবার 1 বছর পরে ভাগ্যক্রমে সেটাও চলে যায়। বাধ্য হয়ে ঋণ নিয়ে বাইরে চলে গেল। সুমনা বেগম বারংবার না করেছিল, কিন্তু ঋতু বিভিন্ন কৌশলে স্বামীকে বিদেশে যেতে বাধ্য করলো। তার যে অনেক টাকার প্রয়োজন। আদিবও পরিবারের কথা ভেবে নিজ দেশ ছেড়ে ভিন্ন দেশে পাড়ি দিয়েছে আর 3টে বছর। বহু কষ্ট করে টাকা ইনকাম করে ঋতুর অ্যাকাউন্টে জমা করছে। ইচ্ছে মতো সংসারে কিংবা নিজের খরচ করে সে। কখনো কোনো হিসাব নেয় না আদিব। এত ভালোবাসার পরও ঋতুর এই অধঃপতন কী করে মেনে নিবে ছেলেটা? ভাবতে চোখ দুটো ভিজে গেল সুমনা বেগমের। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। দাদিকে কাঁদতে দেখে ছোট্ট আদিবা কেঁদে উঠল। পরক্ষণে নিজেকে সামলে নিল তিনি। এর একটা বিহিত করতে হবে। এভাবে চলতে দেওয়া যাবে না। না, না। চুপ করে থাকলে চলবে না। তাকে কল দিলে ছেলেকে জানাতেই হবে এই বিষয়ে। মনে মনে ভেবে নিল সুমনা বেগম। রাত 8টায় কাজ শেষে বাসায় ফিরল আদিব। ফ্রেশ হয়ে এসে ডাটা অন করে ঋতুকে ইমুতে কল দিল। কয়েকবার কল বাজতে বারবার বিজি পাচ্ছে। ইদানিং প্রায় সময় এমনটা ঘটে। এসব এত গভীরে ভাবে না আদিব। মাঝে মাঝে কখনো জিজ্ঞাসা করার আগে ঋতু বাড়িতে কিংবা বান্ধবীদের সাথে কথা বলে জানায়। বোকা ছেলেটা অন্ধের মতো বিশ্বাস করে বাজেভাবে ঠকে যাচ্ছে, তা আর বুঝতে পারল না। ঋতুকে না পেয়ে হয়তো বন্ধুদের সাথে কথা বলছে ভেবে খাবার খেতে বসলো আদিব। দুপুরে ভালো করে খেতে পায়নি, কাজের চাপ, তাই আর দেরি করলো না। খাওয়া শুরু করলো।
এর মধ্যে ঋতু কল দিয়েছে। তাড়াতাড়ি খাবার শেষ করে ফোন রিসিভ করলো। ঋতু হাসিমাখা মুখ দেখে যেন সারাদিনের করা পরিশ্রম ভুলে যায় আদিব। ঋতু আহ্লাদে কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন আছো জান? আর হ্যাঁ, সরি সোনা, অনেকদিন পরে রিয়া, ঋতুর বান্ধবী, কল দিয়েছিল। ওর সাথে কথা বলতে, তাই বিজি পেয়েছো তুমি। আদিব হেসে বলল, আমি বুঝেছি পাখি, সরি বলতে হবে না তোমাকে। এবার বলেন আমার পাখিটা কেমন আছে? শুয়ে শুয়ে দুজনে আরও মিনিট দশক কথা বলল। সারাদিন ক্লান্ত শরীরটা বিছানায় পেয়ে চোখ জুড়ে ঘুম নেমে আসলো আদিবের। আদিবকে বারবার হাই তুলতে দেখে ঋতুর কোমল কণ্ঠে বলল, তোমার নিশ্চয় ঘুম পেয়েছে শোনা? হ্যাঁ, একটু ঘুম আছে। আচ্ছা ঘুমাও, রাত জেগো না। আবার তো সকাল সকাল উঠে কাজে যেতে হবে। সারাদিন কত দখল যাচ্ছে তোমার ওপর। ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ইস, তার পাখিটা কিছু বলার আগেই বুঝে যায় সব কিছু। কতটা ভাবে মেয়েটা তাকে নিয়ে, ভাবতেই ভিতর থেকে ভালো লাগা কাজ করছে আদিবের। স্বস্তিতে চোখ দুটো বন্ধ করে মৃদু হেসে বলল, ভালো থেকো পাখি, গুড নাইট। ঋতু লাইনটা কেটে দিল। আদিব নিশ্চিত ঘুমিয়ে পড়ল। ঋতুর সাথে অন্য ইমু নাম্বার থেকে দুঃসম্পর্কের চাচাতো ভাই জসিমকে ভিডিও কল দিল। জসিম অভিমানী কণ্ঠে বলল, এত সময় লাগে তোমার ঋতু বেব? আমি যে তোমার অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাচ্ছি। কাছে আসবে কবে বেবি? চলে এসো আমার কাছে বেবি, তোমাকে যে খুব বেশি প্রয়োজন। বলে ফ্লাইং কিস ছুঁড়ে মারল জসিম। ঋতু লজ্জা পেয়ে বলল, যা দুষ্টু, আসবো তো। আদিব আগামী মাসে টাকা পাঠালেই আসবো। তোমাকে ছাড়া এখানে আমার ভালো লাগছে না। আচ্ছা যান, দুদিন পরে বাড়ি আসতেছি আমি। আগে তোমার সাথে দেখা করব, তুমি আগে ঠিকানায় চলে এসো। আগে রুম বুক করছি। আচ্ছা ঠিক আছে জানো, অপেক্ষা করছি আমরা। আচ্ছা বেবি, আমাকে আরও কিছু টাকা বিকাশে পাঠিয়ে দিও প্লিজ। আমার হাতে হাত খরচ নেই, অফিসে বেতন এখনও পাইনি। 3 দিন আগে না তো 5,000 টাকা দিলাম, তার শেষ তোমার? হিসাব নিচ্ছ তুমি ঋতু? আচ্ছা লাগবে না, রাখছি। এই না না, আসলে এভাবে বলিনি তো আমি। রাগ করো না জান, দাঁড়াও দিচ্ছি আমি এক্ষুনি। এই তো আমার লক্ষ্মী সোনা, ধন্যবাদ ডার্লিং। বলে জসিম বাঁকা হাসলো। আজ 2 বছর যাবৎ জসিমের সাথে পরকীয়ায় আসক্ত ঋতু। জসিমের বউ আছে, তার উপর 2টো বাচ্চাও আছে। তা রেখে ঋতুর সাথে পরকীয়ায় জড়িত নিজের স্বার্থের জন্য। দুজনে খুব সতর্কভাবে চলে, যার ফলে এসব বিষয় কেউ জানতে পারে না। বিবাহিত মেয়ে, তার উপর এক বাচ্চার মা, তাই এসব নিয়ে কেউ সন্দেহ করে না। তাছাড়া এই ইমু নাম্বারে আদিব জানে না। এতটাই বিশ্বাস করে বউকে, যার ফলে এসব নিয়ে কখনো ভাবে না আদিব। তার বিশ্বাস ঋতু শুধু তার, তার বাচ্চার আম্মু। কিন্তু বোকা পুরুষটা এটা জানে না, কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই। সত্য কখনো চাপা থাকে না, সে যেভাবে হোক প্রকাশ পায়। অসচেতনতার ফলে আজ সুমনা বেগমের চোখে পড়ল। তবুও এসব নিয়ে কোনো ভয় নেই ঋতুর। আদিবকে বললে বিশ্বাস করবে না, তা বেশ জানা আছে ঋতুর। সুমনা বেগম সবসময় তার বাটন ফোনের দিকে তাকিয়ে থাকে, ছেলের ফোনের অপেক্ষা। কিন্তু 2 দিন হয়ে গেল, ছেলেটা একটা কল আসলো না। এমনটা নতুন নয়, মাঝে মাঝে যখন মন চায় মাকে কল দেয় আদিব। কয়েক মিনিট কথা বলে ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন রেখে দেয়। তবুও সুমনা বেগমের প্রতিদিন ছেলের ফোনে অপেক্ষায় থাকে। নিজের মুঠোফোনটা সবসময় সাথে রাখে, যাতে একবার কল আসতে রিসিভ করতে পারে। দুপুর গড়িয়ে বিকেল হলো, সুমনা বেগম আদিবকে নুডলস রান্না করে দিচ্ছে। এই মেয়েটাই সব খেয়াল সেই রাখে। হঠাৎ করে গলায় ঝুলানো ভেতর থেকে মুঠোফোনটা বেজে উঠল। সুমনা বেগম চটজলদি হাতে কাজ রেখে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ছেলের কণ্ঠ। মা ডাকটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। ব্যস্ত হয়ে এটা সেটা জিজ্ঞাসা করছেন তিনি। 2 মিনিট কথা বলে আশপাশ করছে সুমনা। কি করে এত বড় একটা সত্যি ছেলেকে জানাবে? স্নেহময় কণ্ঠে থাকলো আদিব, হ্যাঁ মা, কিছু বলবে? তাড়াতাড়ি বলো, কাজের চাপ আছে, বেশি কথা বলা যাবে না। বাবা বাড়িতে ফিরে আয়, কতদিন দেখি না তোকে। আদিব বিরক্ত বোধ করলো। একরাশ বিরক্তি বলল, মা তোমার সমস্যাটা কি বলো তো? বাসায় বসে বসে খাও তো কেবল, তাই টের পাও না। আমার চেহারা দেখলে তো আর পেট ভরবে না। দেশে গিয়ে খাওয়াবো কি তোমাদের? রাখছি, কাজ করবো এখন। বাবা রাখিস না, শোন কথা। আবার কি বলবে? এখনো আমার চেহারা দেখো তো। আর টাকা দেয় না আমাকে, প্রচুর কাজ করতে হয়, তোমার আজাইরা কথা শোনার সময় নেই। সুমনা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাদের জন্য এত কষ্ট করিস বাবা? যাকে কষ্ট করে নিজের সবগুলো টাকা দিয়ে দিস, সেই মানুষটা তোকে ঠকাচ্ছে বাবা। সময় থাকতে আমার কথা শোন বাবা, দেশে ফিরে আয়। মানে কি বলতে চাও তুমি, স্পষ্টভাবে বলো। সুমনা বেগম ইতস্তত করছে, আমতা আমতা করে বলল, তুই কষ্ট করিস বিদেশে বসে, এদিকে বৌমা বেগানা পুরুষের সাথে ফষ্টিনষ্টি করে। আমি নিজ চোখে দেখেছি বাবা। মান সম্মান নষ্ট হওয়ার আগে দেশে আয়। বলতে পারল না আর। আদিব ক্রোধিত কণ্ঠে বলল, মা ছি, ছেলের সাথে এসব করতে লজ্জা করে না? আমি জানতাম তুমি ঋতুকে পছন্দ করো না আমাকে বাড়ি নিবার জন্য, তাই বলে এসব জঘন্য কথাগুলো বানিয়ে বলতে মিনিমাম লজ্জা করছে না তোমার? ঋতু এজন্য তোমাকে ভালো চোখে দেখে না। তোমার থেকে এমন কথা আশা করিনি। আমার ঋতু কেমন আমি সেটা ভালো করেই জানি। আমার বিশ্বাস এত ঠুনকো নয় যে যা ইচ্ছে বলবে আর আমি বিশ্বাস করব। বলে কল কেটে দিল আদিব। সুমনার চোখে দিয়ে নীরবে অশ্রুগুলো গড়িয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে এক পলক
তাকে করুণ কণ্ঠে আক্ষেপ করে বলল, তোর এই অন্ধবিশ্বাসের জন্য তুই ঠকে গেলি রে আদিব। আজ মানুষ চিনলি না তুই? মানুষকে বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। কেননা অন্ধবিশ্বাস করা ব্যক্তিরা বিশ্বাসঘাতকতা করে। অন্ধবিশ্বাসী ব্যক্তিরা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। মায়ের থেকে বউ বেশি হয়ে গেল তোর কাছে আজকাল। যেদিন চোখকে আঙুল দিয়ে বুঝিয়ে দিবে কে আপন কে পর, সেদিন বুঝবি। তবে সেদিন তোর কিছু করার থাকবে না রে বাবা। রঙিন দুনিয়া এত অবুঝ মানুষগুলো যে দিন শেষে কঠিনভাবে ঠকে যায়। এর মাঝে ঋতু পিছনে থেকে বলল, ছেলেকে কান পাড়া দিয়ে ভালো সাজতে আসেছেন? মরার বয়স হয়েছে, তবু বুড়ো বয়সে এসে এখনও কূটনীতি করা স্বভাব গেল না। নিজের স্বামীকে খেয়ে পেট ভরেনি, এখন আমার সংসারটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। পরক্ষণে মুখ ঝামটা দিয়ে মেয়েকে কোলে নিয়ে রান্নাঘর থেকে চলে গেলেন ঋতু। সুমনা কেমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ক্ষীণায় ঋতুর সাথে কথা বলতে রুচিতে বাঁধে তার। কিয়ৎক্ষণ পর বিনা বাক্যে নিজের রুমে এসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন সুমনা বেগম। এই বুকটায় যে বড্ড বেশি কষ্ট জমা আছে। কাকে বলবে এই নিজের একান্ত কথাগুলো? দুনিয়াতে আপন বলতে যে তার কেউ নেই। প্রিয় মানুষটাও দুনিয়া থেকে চলে গেল। সেই কবেই শুনবে তার কষ্টের কথা। প্রতিবেশীর কাছে বলবে, তারা তো দেখবে আর মজা নেবে, যার ফলে ছেলের মান সম্মান নষ্ট। তাই টু শব্দ আজ পর্যন্ত করছে না ভদ্রমহিলা। আজ কথাগুলো নামক তীরগুলো পরিমাণ বড্ড ব্যথাময়। ভিতর জুড়ে রক্তের স্রোত বইছে তার। সৃষ্টিকর্তা যদি তাকে একটা মেয়ে নামক জান্নাত দিত, মন খুলে নিজের মনের জমানো কথাগুলো অন্তত বলতে পারত। আজ বড্ড অভাববোধ করছে একটা মেয়ের। নিজেকে সব থেকে অসহায় মনে হচ্ছে। দুটো দিন গত হলো। আজ জসিম বাড়িতে আসছে। সেই সাথে ঋতুর মনে চলছে তীব্র আনন্দোলন। তার হৃদয় জুড়ে আনন্দের শিহরণ বইছে বরংবর। ঋতু রুমে বসে বসে নিজেকে পরিপাটি করছে। বিভিন্ন সাজসজ্জায় না দামি শাড়ি চুড়ি পরে রেডি হয়ে নিল। রুম ডেটে যাচ্ছে, সেখানে তো আর সাদামাটাভাবে যাওয়া যায় না। তাই নিজেকে জড়িয়ে নিল কৃত্রিম রূপে। বারংবার আয়নায় নিজেকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। এরই মধ্যে আদিবা ছোট্ট একটা হাত দিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে আধো আধো কণ্ঠে বলল, আম্মু তুমি তৈ যাত্তো এত সাজুগুজু করতে কেন? তোমারে মেলা সুন্দর লাগে, আমি তোমালে তাতে দাবো। বাচ্চাটা মেয়েটার কথায় মন গলল না পাষাণ মায়ের। সে তো অন্য পুরুষের কঠিনভাবে আসক্ত। সেখানে নিজের স্বামী সন্তান কী করে ভালো রাখবে? এর শেষ পরিণতি কোথায় গিয়ে থামবে নিজেও জানে না। সেদিন নিজের করা পাপের জন্য জীবন বিনাশ ঘটবে। তারা আফসোস করবে, কেননা সৃষ্টিকর্তার আদেশ অমান্য করলে শাস্তি অনিবার্য। হয়তো সাময়িক সময়ের জন্য ছাড় দেন নিজেকে শুধরে নেবার, কিন্তু তিনি কাউকে ছেড়ে দেন না। ঋতু মেয়ের আচরণে বিরক্ত বোধ হলো। মেয়েকে নিজ থেকে ছাড়িয়ে দিয়ে ধমক দিয়ে বলল, শয়তানের বাচ্চা, তোকে সব বলতে হবে? সবসময় এত জ্বালা ভাল লাগে না আমার। যা তোর দাদির কাছে। ছোট্ট মেয়ে মায়ের ধমক খেয়ে কেঁদে দিল। সুমনা বেগম আদিবার কান্নার আওয়াজ শুনে নিজের কাছে ডেকে নিলেন। দূর থেকে ঋতুকে এই রূপে দেখে ভুরু কুঁচকে ফেললেন তিনি। সন্ধিয়ান দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলেন। আজ দুদিন ধরে কেউ কারোর সাথে কথা বলে না। এতে অবশ্য ঋতুর কিছু যায় আসে না। আরও ভালোই হয়েছে তার। সকাল 10টা বেজে চলছে। ঋতুকে এক্ষুনি বের হতে হবে। সুমনা বেগম নাতনিকে নিয়ে নিজের রুমে শুয়েছেন। ঋতু একটু উঁকি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই শুনুন, আমি একটু ব্যাংকে যাচ্ছি। আর বাসায় তো বাজার শেষের দিকে সব কিছু গুছিয়ে ফিরতে দেরি হবে, তাই আদিবাকে সাথে নিচ্ছি না। ওর খেয়াল রাখবেন। সুমনা বেগম সন্দেহের তীব্র হলো। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে তাচ্ছিল্য করে বলল, বাসায় বাজার যা আছে তাতে তো আরও 10 দিন চলে যাবে ভালোভাবে। ব্যাংকে কী এমন কাজ যে সারাদিন লাগবে? নাকি ব্যাংকের নাম করে নতুন নাগরের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছ? বাসায় বসে বসে সব হাতের কাছে পান তো, তাই টের পান না। সব ঝামেলা তো আমাকেই সহ্য করতে হয়। আপনার ছেলে তো আর এসে সব কাজ করে দিয়ে যায় না। আবার কথা আমাকে শোনান। আজকে আদিপ শুধু কল দিক, হয়তো বাসায় আপনি থাকবেন, না হয় আমি, ঝাঁঝালো কণ্ঠে বলল ঋতু। সে আর নতুন কি, এগুলো তো তোমার পুরনো অভ্যাস। এইটা আর বাসা নেই, নরকে পরিণত হয়েছে। এই নরক থেকে আমি মুক্তি চাই। ঋতু শুনেও শুনল না। এখন কথা বাড়ানোর সময় নেই। দ্রুত চলে গেল জসিমের দেওয়া ঠিকানায়। সুমনা বেগম ঋতুর যাওয়ার দিকে তাকিয়ে হতাশার শ্বাস ছাড়ল। সৃষ্টিকর্তা নিকট বারংবার নিজের মৃত্যু কামনা করল। এই নরকে এক সেকেন্ডও থাকতে ইচ্ছে করছে না তার। সারাটা দিন রং তামাশায় একান্ত সময় পার করল ঋতু ও জসিম। বেলা গড়িয়ে গিয়ে সন্ধ্যার আবার ছড়িয়ে পড়ছে প্রকৃতির জুড়ে। দুজন মিলে ফ্রেশ হয়ে লিপকিস করে বিদায় নিল। আদিবা মায়ের জন্য কান্না করছে। মায়ের কাছে যাবে সে। সুমনা বেগম নানাভাবে থামানোর চেষ্টা করছে। এরই মধ্যে কয়েকবার ঋতুকে কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি। এরই মধ্যে সন্ধ্যার পরে খালি হাতে ফুরফুরে মেজাজে বাসা আসলো ঋতু। ঋতুকে দেখা মাত্র সুমনা বেগম নির্লজ্জের মতো আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন তোমার? তুমি না বাজার আনতে গেলে? তাও ফিরলে তো খালি হাতে। কোনো সমস্যা হয়নি তো? আর বললেন না, ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি আজ। তার মধ্যে আবার বাড়ি থেকে ভাবি কল দিয়েছিল ডাক্তার দেখানোর জন্য, তাই বাড়ি গেছিলাম।
তোমার ভাবি বেশি অসুস্থ নাকি? এখন কেমন আছে? ভালো আছে এখন। সুমনা বেগম আর কিছু বললেন না, কেননা প্রায় সময় ঋতুর ভাবি অসুস্থ থাকে। বাসায় আর কেউ নেই, ঋতুর বাবা মা একজনও বেঁচে নেই। একমাত্র ভাই, সেও চাকরির জন্য ঢাকায় থাকে। প্রায় সময় ভাবির কথা বলে এখানে সেখানে যায় ঋতু। আদৌ কোথায় যায় তা আর কখনোই জানা হলো না সুমনা বেগমের। উনি ঋতুর কথাই বিশ্বাস করে নিলেন। পরদিনই আদিবা মাকে দেখে জাপটে ধরল মায়ের গলা। মেয়ের উপরে একরাশ বিরক্ত হলো, তবুও কোলে করে নিজের রুমে চলে গেল। জসিমকে একটা টেক্সট দিয়ে জানিয়ে দিল বাসায় পৌঁছে গেছে। কিছুক্ষণ বিশ্রাম করে নিজেকে ঠিক করে নিল। আদিবা এর মধ্যে ঘুমিয়ে গেছে, নিজেও ডিনারটা করে নিল। ডাটা অন করে আদিবার সাথে কিছুক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ল। আজও মায়ের নামে কটু কথা বানিয়ে বলতে ভুল হলো না তার। এভাবে চলছে, দিন দিন গিয়ে মাসে পরিণত হয়েছে। একটা মাস গত হয়ে গেল, এর মধ্যে আদিব একটা বারও কল দিল না মাকে। সুমনা বেগম নানান টেনশনে অসুস্থ হয়ে গিয়েছে। সারাটাক্ষণ মনটা আকুপাকু করছে ছেলেটার সাথে একটু কথা বলার জন্য। রোজ রোজ অপেক্ষা করে ছেলের কল আসবে বলে, কিন্তু ওই অপেক্ষার যে অবসান ঘটেছে না। সারাটা দিন মনটা উদাসীনভাবে ছটফট করে ছেলেটার জন্য। ঠিকভাবে খাওয়া অবধি করতে পারছে না ছেলের জন্য। তবুও নামাজ পড়ে প্রতিনিয়ত ছেলের মঙ্গলা করছেন, কামনা করছেন। হ্যাঁ, এরাই হচ্ছে মা। মাঝরাতে আদিবার চিৎকার শুনে কান্নার আওয়াজ কর্ণকুহতে পৌঁছাতে ঘুম ভেঙে গেল সুমনা বেগমের। এমন কান্না কেন করছে মেয়েটা? তড়িঘড়ি করে উঠে চিন্তিত হয়ে ঋতুর রুমের কাছে গেল। হাঁক ছেড়ে ডাকলো, বৌমা। আদিবা এমন করে কাঁদছে কেন? ভিতর থেকে কোনো উত্তর আসলো না। দরজা খোলা এসে অন্ধকারে হাত দিয়ে সুমনা বেগম রুমে প্রবেশ করলো। রুমের লাইট জ্বালাতে আতঙ্কে উঠল, কারণ ঋতু রুমে নেই। কোথাও নেই ঋতু। মুহূর্তে মনটা ডাক দিল। আদিবাকে কোলে নিয়ে বাড়ির প্রত্যেকটা রুম, ওয়াশরুম হন্যে হয়ে খুঁজলো, কিন্তু কোথাও রুটেনি। তবে কি কোথায় চলে গেল না তো? ভাবতে পারছে না সুমনা বেগম। নাতনির মুখের দিকে তাকিয়ে কলিজা মোচড় দিয়ে উঠল তার। ইস, এই বাচ্চা মেয়েটা মা ছাড়া কীভাবে থাকবে? এত রাতে কি করবে? আপাতত আদিবার কান্না থামাতে হবে। দ্রুত রান্নাঘরে দিয়ে দুধ গরম করে খাইয়ে দিল। মেয়েটাকে বুকের সাথে চেপে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সুমনা বেগম। কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল ছোট্ট আদিবা। সুমনা বেগম নাতনির মুখের দিকে তাকে ছটপটি কাটিয়ে দিচ্ছে বাকি রাতটুকু। আর চোখে আর ঘুম ধরা হলো না। উদাসীন হয়ে সৃষ্টিকর্তার নিকট বারংবার প্রার্থনা করছে সকাল হতে যেন ঋতু বাড়িতে আসে, কোথাও যেন না যায়। সকাল হতে না থেকে সারা পাড়ায় রটে গেল ঋতু আর জসিম পাড়াতে গিয়ে ধরা পড়েছে। জসিমের বউ রাতে টের পেয়ে লোক দিয়ে ধরিয়েছে। জসিমকে আচ্ছা মতো মেরেছে লোকজন। ঋতু মেয়ে বলে কেউ গায়ে হাত তুলেনি, তবে যাচ্ছে তাই বলে গালি দিচ্ছে, চিচি করছে লোকজন। এলাকার চেয়ারম্যান বাড়িতে দুজনকে আটকিয়ে রাখা হয়েছে শেষ রাতে। বেলা হলে এর বিচার করবে এলাকা চেয়ারম্যান সাহেব। সকাল সকাল এমন খবরটা পেয়ে স্তব্ধ হয়ে গেল সুমনা বেগম। মান সম্মান আর থাকলো না তাদের। বেলা 10টায় চেয়ারম্যানের বাড়িতে অনেক লোকজন গিজগিজ করছে। ঋতু কান্নাকাটি করে মাপ চাইছে সবার কাছে। জসিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর জসিমের বউ বাচ্চা ছেলে মেয়ে দুটো কাঁদছে। এখানে উপস্থিত রয়েছে সুমনা বেগম ও আদিবা। এত মানুষজন, তার উপরে অনেকক্ষণ পর মাকে দেখে মায়ের কোলে যাবে বলে কাঁদছে আদিবা। সবার দৃষ্টি আদিবার দিকে স্থির। এইটুকু ছোট্ট একটা মেয়েকে রেখে কি করে মানুষ এত বড় জঘন্য কাজ করতে পারছে ভাবাচ্ছে সবাইকে। পরক্ষণে চেয়ারম্যান সাহেব বলেন, এই বিষয়ে আদিবকে জানানো উচিত। এত বড় ঘটনার পর এই মেয়েকে ভরসা করা যায় না। এদের দুজনকে শাস্তি পেতে হবে। আদিবের মতামত জানতে হবে এই বিষয়ে। তার কি সিদ্ধান্ত? যেহেতু তার স্ত্রী, তার অধিকার সব থেকে বেশি। তার মতামত নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। কি বলেন আপনারা? কয়েকজন মুরব্বীদের উদ্দেশ্য করে বলল। তারা হ্যাঁ সূচক জবাব দিল। এমত অবস্থায় ঋতু সবার সামনে শাশুড়ির পা জড়িয়ে ধরে কান্না করে বলল, আম্মা আমাকে ক্ষমা করে দাও। তাদেরকে আদিবকে জানাতে না করো। আমার ভুল হয়ে গেছে আম্মা, এবারের মতো ক্ষমা করে দিন। আমার বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। মায়ের এমন অবস্থা দেখে আদিবা জোরে জোরে কাঁদছে। সুমনা বেগম থামাতে পারছে না, তাই বাধ্য হয়ে ঋতুকে কোলে নিল। মেয়েকে কোলে নিয়ে লোক দেখাতে কপালে চোখে মুখে অজস্র চুমু খেল ঋতু। মায়ের আদর পেয়ে ছোট্ট আদিবার কান্না থেমে গেল। সুমনা বেগম ছোট্ট বাচ্চা নাতনিটার মুখের দিকে চেয়ে সমাজের মানুষের লজ্জা মান সম্মানের কথা বলে সবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলেন। ঋতুকে সাথে করে বাড়ি নিয়ে আসলো। জসিমকে বারবার সতর্ক করে তাকেও ছাড়িয়ে নিল জসিমের বউ বাচ্চারা। বাড়িতে এসে জসিমের মনের রাগ খোপাতে পিটাতে বউটাকে ইচ্ছে মতো মারল আর অকথ্য ভাষায় গালিগালাজ করলো। বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে এই মানুষরূপী জানোয়ারের সাথে সংসার করছে জসিমের বউ শিলা। দিন 15 চলে গেল। জসিমের সাথে কয়েকদিন যোগাযোগ বন্ধ রাখলেও পুনরায় বেশ সতর্কভাবে যোগাযোগ কন্টিনিউ করছে দুজন। সুমনা বেগম চোখে চোখ রাখে ঋতুকে। এসব বিষয়ে উনি কিছু টের পায়নি। আর কথায় আছে না, কয়লা ময়লা যায় না ধুলেও, মানুষের স্বভাব যায় না মরলেও। চোর চুরি করলে কতক্ষণ পাহারা দিয়ে রাখা যায়। এদিকে জসিম জেদ চেপেছে ঋতুকে চাই যে করে হোক আদিবের ইমু নাম্বার
জানতো জসিম। কিছু একটা ভেবে বাঁকা হাসলো। ঋতু আর তার একান্ত সময়ের কিছু ভিডিও করছিল ঋতুর অজান্তে। সেগুলো সব আদিবকে পাঠিয়ে দিল। আজ শুক্রবার, আদিবের ছুটির দিন, যার ফলে সারাটা দিন অনলাইনে কাটাচ্ছিল আদিব। হুট করে ইমুতে অচেনা নাম্বার দেখে কিছু ভিডিও ফুটেজ আসলো, যা দেখে আদিবের গোটা দুনিয়া অন্ধকারে ছেয়ে গেল। মাথার উপরে বিশাল আকাশটা ভেঙে পড়ল। মনে হচ্ছে নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না। এটা তার ঋতু। না, না, হতে পারে না। পাগলের মতো চিৎকার করে উঠল আদিব। কোনো এক পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় ভিডিওতে ঋতুকে দেখা যাচ্ছে, কিন্তু পুরুষটির মুখটা দেখা যায় না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে আদিবের। মাথায় বারংবার ঘুরপাক খাচ্ছে দৃশ্যগুলি। ঘৃণায় গা গুলিয়ে আসছে তার। হাতের মোবাইলটা গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি মারল ফ্লোরে। মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুঠোফোনটি। নিজের চুল খামচে ধরে জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো আদিব। কি এমন জঘন্য পাপ কাজ করতে পারলো ঋতু? ভাবাচ্ছে তাকে। এই মেয়ে জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে বিদেশে পড়ে আছে, আর সেই মানুষটা তাকে এভাবে ঠকালো। কি করেনি ঋতুর জন্য? তার বিনিময়ে কি এগুলো তার প্রাপ্য? ঋতুকে এখন কালনাগিনী সাপ মনে হচ্ছে। সে নিখুঁতভাবে অভিনয় করে আদিপের জীবন ধ্বংস করে দিল। হৃদয়ের অনুভূতিরা আজ জীবিত নেই, মরে গেছে তারা। মরে গেছে, শুধু দেহটা বেঁচে আছে। অন্ধবিশ্বাসের কাছে বাজেভাবে ঠকে গিয়েছে মানুষটা। কষ্টে বুকটা ভারী হয়ে গেল ছেলেটার। এতটা অধঃপতন হয়ে গেছিল তার, ঠিক বেঠিক বিবেচনা না করে অন্ধের মতো বিশ্বাস করেছে অর্ধাঙ্গিনীতে। এটাই কি তাহলে তার অন্ধবিশ্বাসের প্রাপ্ত? মস্তিষ্ক যেন বারংবার উত্তর দিচ্ছে হ্যাঁ। মুহূর্তে মায়ের সাথে কথা, আচরণ, অন্যায়গুলো মাথা চাপা দিল আদিবের। এই তো সেদিন মায়ের সাথে ঋতুকে নিয়ে এই করছিল। মায়ের বলা প্রত্যেকটা কথা যেন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আদিব। হৃদয় জুড়ে অনুতপ্তের আগুন জ্বলে উঠছে। মা কি ক্ষমা করবে তাকে? এত কষ্ট দেওয়ার পর কোন মুখে ক্ষমা চাইবে? একাধিক প্রশ্ন এসে মস্তিষ্কে হানা দিছে। না, ভাবতে পারছে না আর কিছু। মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। চোখ দুটি নিস্তেজ হয়ে বন্ধ হয়ে আসলো। দুদিন কেটে গেল এমন অসহ্য যন্ত্রণা নিজের মধ্যে পুষে। অতি সুখে পাথর হয়ে গেল ছেলেটা। কাজকর্ম করার শক্তি একেবারে নেই। নিজেকে ঘরবন্দি করে নিল। সবার থেকে নিজেকে গুটিয়ে নিল। একমাত্র নিকোটিনের ধোঁয়া হলো সঙ্গী। রুমমেটরা কিছু জিজ্ঞাসা করলে কৌশলে এড়িয়ে যায়। এসব কি কাউকে বলার মতো ঘটনা? এসব বললে লোকে তার পুরুষত্ব নিয়ে কথা শুনবে, ছি করবে। পুরুষের কথা কাছে এটা মারাত্মজনক, লজ্জাজনক ঘটনা। আধারে বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আকাশের দিকে তাকিয়ে রইল আদিব। কোনো কিছু ভালো লাগে না তার। মায়ের কণ্ঠটা শোনার জন্য ভীষণ ছটপট করছে আদিব। আজ কতটা দিন মায়ের কণ্ঠটা শুনেনি সে। সিগারেট ফেলে দ্রুত রুমে আসলো। পুনরায় একটি ফোন নিল। তাতে নিজ সিম ভরে নিল। ভুলবশত হাতের স্ক্রিন টাচে লেগে ডাটা অন হয়ে গেল। পরক্ষণে ঋতুর একাধিক কল, মেসেজ এসেছে। এমন একটা ভাব যেন আদিব ছাড়া বড্ড অসহায় সে। আগে এসব দেখলে অধরে কোণে মিষ্টি হাসি ফুটত। আজ ঘৃণা হচ্ছে আদিবের। এত অভিনয় কেন করছে? নাকি মেয়েরা এমন নিখুঁত অভিনেত্রী? ভাবতে আদিবের রাগ উঠল আবারও। কয়েক মিনিটের মধ্যে ঋতুর কল আসলো। আদিব রিসিভ করলো না, কিন্তু বারবার কল আর দিচ্ছে ঋতু। আদিবও তাচ্ছিল্য হেসে অভিনয়ের শেষ অংশ দেখার জন্য বাধ্য হয়ে রিসিভ করলো। ভিডিও কলে ঋতুর মুখটা ভেসে আসলো। ভুলে একটিবারে তাকায়নি আদিব। ঋতু ব্যস্ত হয়ে বলল, তোমার কি হয়েছে রাদীপ? তুমি ঠিক আছো তো? কিচ্ছু হয়নি। দুটো দিন অনলাইনে আসলে না কেন? জানো আমার কত টেনশন হচ্ছিল? আমার দিকে তাকাও আদিব। কথা বলো যান। তুমি এমন করলে আমার ভাল লাগে না, বুঝতে পারছো না? এসব আদিক্ষেতা দেখে মুহূর্তে ভীষণ রাগ উঠল আদিবের। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে দাঁতে দাঁত চেপে বলল, বন্ধ কর তোর নাটক। বাড়ি আছি, যা কথা সামনাসামনি হবে। এভাবে রেগে আছো কেন জান? আর কি বলো? বাড়ি আসবে মানে? আরও 2টি বছর থাকো কেন? আমি বাড়িতে আসলে তোর নাগরের সাথে নষ্টামি করতে পারবি না? এজন্য নিষেধ করিস? ভয় নেই। তুই মুক্ত ঋতু। আমার জীবন থেকে তোকে মুক্ত করে দিলাম। যত পারিস উড়ে বেড়া, কেউ বাধা দিবে না তোকে। আতঙ্কিত হয়ে উঠল ঋতু। আদিব জানল কি করে? মিনমিন কোমল কণ্ঠে বলল, এসব কি বলছো আদিব? তুমি ছাড়া? বলতে পারল না ঋতু। আদিব রাগের চোটে চিৎকার দিব, চুপ, চুপ, একদম চুপ। খবরদার আর একটা কথা বলবি না। এই আদিবকে ঋতু চেনে না। হিংস্রর মতো, সিংহের মতো লাগছে আদিবকে। যে হাতের কাছে পাবে মুহূর্তে শেষ করে দেবে। ঋতু ভয়ে ভয়ে বলল, আমার ভুল হয়েছে আদিব। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি নিজেকে শুধরে নেব। মাথা ঠান্ডা করো প্লিজ। ভুল করছিস তুই? পাপ করছিস, মহাপাপ করছিস, অন্যায় করছিস, আমাকে ঠকেছিস, পরকীয়া নামক অবৈধ সম্পর্কে জড়িয়েছিস। এরপরও ক্ষমা করবো তোকে? হা হা। আরে, যদি এতটাই কামনা বাসনা জেগেছে আমাকে বলতি, আমি বাড়ি আসতাম। আমি পুরুষ হয়ে শুধু তোর জন্য নিজের শখ, কামনা, আহ্লাদ বিসর্জন দিয়ে বছরের পর বছর বাইরে পড়েছি। আমার কথা ভাববিনি কেন তুই? আমি তো তোর টাকা ইনকামের মেশিন মাত্র। তোর কথা শুনে নিজেকে অভাগা মাটার সাথে অন্যায় করছি। কেন করলি আমার সাথে ঋতু? কেন?
অশ্রুগুলো গড়িয়ে পড়ল ছেলেটার গাল বেয়ে। অসহায়ত্ব ঘিরে ধরছে তাকে। নিজেকে সামলে নিয়ে পুনরায় আবার বলল, দোষটা আসলে আমারই, তোর দোষ না। বড় ভালোবেসে শখ করে, আদর করে, যত্ন করে তোকে পাখি বলে ডাকতাম। ভুলেই গেছিলাম পাখি এক ডালে বেশি দিন বাসা বাঁধে না। তুই মুক্ত, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। তোর মুখ দেখতে চাই না আর। আমার বাড়ি থেকে চলে যা। আল্লাহ যেন আর কোনোদিন তোর মুখটা না দেখে আমাকে। ঋতু রেগে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, বুঝে বলছিস তো ফকিন্নির বাচ্চা, ভুলে যাস না তোর সব কিছু আমার নামে। আদিব কোনো প্রতিউত্তর করলো না, লাইনটা কেটে দিল। যেখানে সঙ্গী মানসিক শান্তি না হয়, মানসিক যন্ত্রণার কারণ হয়, সেখানে টাকা পয়সা নিতান্ত তুচ্ছ। আদিব রুম থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। আকাশের নিচে তাকিয়ে ভারী কয়েকটা নিঃশ্বাস ছেড়ে আনমনে বলল, আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম, তাই তো বুঝিনি তোমার ছলনা। ভুলে গেছিলাম সমুদ্রের বালুচর যতই শক্ত খুঁটির বাসা বাঁধা হোক না কেন, ঢেউয়ের বুকে মিলিয়ে যায় একদিন ঠিকই। আমিও বালুচরে ঘর বাঁধার মতো তোমার প্রেমে অন্ধ হয়েছিলাম। তুমি সময়ের সাথে ঠিকই মিলিয়ে গেলে। সমুদ্রের ঢেউয়ের মতো তুমি এসে তছনছ করে দিলে আমার জীবনকে। সমুদ্রের ঢেউ হয় খুব নিষ্ঠুর, ভাসিয়ে নিয়ে যায় সব। তোমার অন্ধবিশ্বাস অন্ধ করে ভালোবাসার ঘর করে তাসের ঘর। ইস, ভালোবাসা বলছি, এটা তো ভালোবাসা নয়। তবে ভালোবাসা কারে কয়? যে সম্পর্কে নেই কোনো অবিশ্বাস, দুটি মনের মাঝে গড়ে ওঠা স্বপ্ন পূর্ণতা পায় একদিন বাস্তব রূপে, তাই হয়তো ভালোবাসা। যেই সম্পর্ক সবসময় ছলনা দিয়ে হয়, তবে তাকে কি বলে জানো তো? বলতে পারো কেউ? কেউ সম্পর্কের নাম, যেই সম্পর্ক দিয়ে যায় অশ্রুঝরা বেদনা। আচ্ছা, ভালোবাসার মানুষগুলো কেন একসময় নিষ্ঠুরতা প্রমাণ দেয়? কেনই বা মিষ্টি মধুর কথায় মন ভুলিয়ে দিয়ে ধীরে ধীরে পাষাণের হৃদয় প্রমাণ করতে উন্মাদ হয়? বলতে পারো পারবে না, কারণ এমন কম বেশি সবার জীবনে ঘটে থাকে। উত্তর মেলে না কেন? উত্তর জানা নেই। তবে বলতে পারি, অন্ধবিশ্বাস কাউকে করতে নেই। এদিকে ঋতু ফুটছে ক্রোধে। আজই তার একটা ভিত করতে হবে। জসিমকে জানিয়ে নিজেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে বলে সিদ্ধান্ত নিল। জসিম তাকে বিয়ে করবে বলে জানালো। জসিম তো এটাই চেয়েছিল। এই রাতেই বেরিয়ে পড়লো ঢাকা জসিমের কাছে। ছোট্ট মেয়েটাকে ফেলে চলে গেল, একটিবারও ভাবলো না মেয়েটার কথা। সুমন একদম হাতে পায়ে ধরে রাখতে পারল না ঋতুকে। ছোট্ট নাতনিটাকে বুকে জড়িয়ে কাঁদছে সে। এই মেয়েটার ভবিষ্যৎ কী হবে? নির্ঘুম রাত পার করলো সুমনা বেগম। হঠাৎ মুঠোফোন বেজে উঠল। রিসিভ করতে আদিবের কণ্ঠ থেকে অসহায়ভাবে মা ডাক শুনে সুমনা বেগমের অন্তরাত্মা কেঁপে উঠল। দীর্ঘ কতটা দিন পরে এই ডাকটা কর্ণকুহরে পৌঁছলো তার, যেখানে তার খুশি হবার কিন্তু মোটেও হয়নি, বরং আজ আতঙ্কিত হয়ে উঠল সে। কি করে আজকে সত্যিটা বলবে সে? কোনো বাক্য ব্যয় না করে চুপ করে আছে সে। আদিব বাচ্চাদের মতো কেঁদে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমাকে কি একটাবার ক্ষমা করবে মা? প্লিজ মা, ক্ষমা করো। তোমার সাথে যে মহা অন্যায় করেছি আমি। অন্ধবিশ্বাস করে ঠকে গিয়েছি আজ আমি। সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি মা। তোমার সাথে করা অন্যায়ের এই পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। আমি ভালো নেই মা, তুমি একটা বার ক্ষমা করো। কথা দিচ্ছি আর কখনো তোমার বিরুদ্ধে যাব না। একটা সুযোগ দাও আমাকে। এই পৃথিবী তুমি ছাড়া আপন বলতে কেউ নেই মা, কেউ নেই। ছেলের অসহায়ত্ব অবস্থায় মা হয়ে কি করে সহ্য করবে তিনি? ছেলের উপর যে তার কোনো রাগ অভিমান নেই। নিজে রাগ অভিমান আঁচলে লুকিয়ে নিঃশব্দে কাঁদছেন। নিজেকে সামলে নিয়ে ছেলেকে বললেন, বাবা ঋতু। থামিয়ে দিয়ে আদেব জানালো, আমি সব জানি মা। তুমি বলো, আমাকে ক্ষমা করে দিচ্ছ? এভাবে বলিস না বাবা। তোর উপর আমার কোনো রাগ কিংবা অভিমান নেই। শত অন্যায় করার পর হলো মা বলে ডাক দিলে সন্তানের উপর যে মায়েরা রাগ করে থাকতে পারে না। আরও অনেক সময় কান্নাকাটি করে মায়ের নিকট ক্ষমা চাইল আদিব। নিজের কষ্টগুলো মায়ের আদুরে কণ্ঠে শুনে অশ্রু দিয়ে বিসর্জন দিয়ে দিল। মায়ের নিকট মিনতি করে নিজের মেয়েটাকে দেখে রাখতে বলল। ৬টা মাস হয়ে গেল। আদিবকে ডিভোর্স দিয়ে জসিমকে বিয়ে করে দিব্যি সংসার করছে ঋতু। ঋতুর টাকায় জসিমেরও বেশ ভালো দিন যাচ্ছে। নতুন নারীতে আসক্ত হয়ে স্ত্রী সন্তানের একটিও খোঁজ রাখেনি জসিম। শিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনো রকম দুমুঠো ভাত খেয়ে দিন পার করছে। ঋতু ভালো থাকলেও শুধু ভালো নেই আদিব। গভীর রাতে ঋতু যখন জসিমের ভালোবাসায় ডুবে যায়, এদিকে আদিব ডুব দেয় নিকুটিনের ধোঁয়ায়। কত শত স্মৃতিকে নিয়ে নির্ঘুম রাত পার করেছে। তা শুধু আদিবের মতো ঠকে যাওয়া ছেলেগুলোই জানে। মা মেয়েটার জন্য নিজের বাঁচিয়ে প্রয়োজনের তাগিদে কাজ করছে, না হলে সেই কবেই নিজেকে শেষ করে দিত। জীবিত লাশ হয়ে মরে মরে বেঁচে আছে ছেলেটা, তবুও নিত্য নিয়ম করে মিথ্যে হাসি দিয়ে বলছে, আমি ভালো আছি মা। আদৌ সে ভালো? সারাদিন কর্মব্যস্ততার সময় গেলেও রাতটা বিষণ্ণতায় কাটে। তবে কি এভাবেই জীবন চলবে, নাকি জীবনের মোড় ঘুরবে? দুপুরে ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত, কিন্তু জসিমের মন পুলকিত। একটু পেতে হলে একটু একটু কষ্ট সহ্য করতে হবে। উত্তপ্ত রোদের মধ্যে মার্কেটে এসে ঘুরে ঘুরে ঋতুর পছন্দের মতো শাড়ি চুড়ি ইত্যাদি কিনে নিল। ঋতুকে একটা দারুণ সারপ্রাইজ দেবে, কেননা আগামীকাল পয়লা বৈশাখ। অবশ্য টাকাটা ঋতুর কাছ থেকেই নেওয়া।
যা টাকা দিয়ে তাকে সারপ্রাইজ দিতে পারা বিষয়খানা মন্দ নয়। ঋতু বাসায় রয়েছে, দুপুরের জন্য রান্না করতে লাগলো। এমন সময় জসিম নিজ জন্য নিজ হাতে রান্না করছে। আজ নিজে বাজার করে জসিমের পছন্দ অনুযায়ী সব রান্না করছে আর ভাবছে তার প্রাণপ্রিয় স্বামীর কথা। রোদের মধ্যে মানুষটা কোথায় গেল? অতি ভালোবাসায় মনটা কেমন আনচান আনচান করছে জসিমের জন্য। একরাশ উদাসীনতা তার চিন্তা ভাবনা নিয়ে রান্না কমপ্লিট করলো। এরই মধ্যে ডোরবেল বেজে উঠলো। ঋতু হাসি মুখে দরজা খুললো। জসিমকে দেখা মাত্র ব্যস্ত হয়ে পড়লো। নিজের ওড়নাটা দিয়ে যত্ন করে গায়ের ঘামটুকু মুছে দিয়ে এটা সেটা জিজ্ঞাসা করতে লাগলো। জসিমও হাসি মুখে উত্তর দিল। জসিম চেয়ারে আয়েশ ভঙ্গিতে বসে ক্লান্ত স্বরে বলল, যে গরমটা পড়ছে না, শরীরটা প্রচুর ক্লান্ত রাখছে ঋতু সোনা। এই গরমের মধ্যে বাইরে কেন গেছো? শাসিয়ে বলে ঋতু। অতঃপর দ্রুত ফ্রিজ থেকে ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসলো। জসিম কয়েক চুমুক খেয়ে ঋতুকে একটু দিল। ঋতু হাসি মুখে খেয়ে নিল। খালি গ্লাসটা হাতে নিয়ে রান্নাঘরে যাবার জন্য পা বাড়ালো। অমনি জসিম পিছন থেকে হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। শপিং ব্যাগ থেকে কিনে আনা জিনিসগুলো বের করে নেশালো কণ্ঠ বলল, ফাগুনি ভালোবাসার বৈশাখী, খুব যত্নে পরা টিপ আর কাজল কালো চোখ, অগোছালো শাড়ি সব তোমার নামেই হোক। এতে কিছু দেখে ভীষণ আহ আনন্দিত টুপ করে জসিমের গালে শীতল অধর ছুঁয়ে দিল। এমন করে কোনো একদিন আদিব তাকে সারপ্রাইজ দেয়নি, অথচ জসিম তাকে কতটা ভালোবাসে। মনে মনে তৃপ্তির ঢেকুর গিলল ঋতু। পরদিন খুব সকালে ঋতু গোসল করে জসিমের আনা শাড়ি চুড়ি পরে রেডি হয়ে নিল। জসিমের রেডি হয়ে নিল। কিছুক্ষণ পর দুজনে মিলে ঘুরতে বের হইল। সারাদিন প্রেমিক প্রেমিকের মতো এটা সেটা কিনে ঘুরে ঘুরে সময় কাটলো। এই জন্য এক অচেনা সুখ। জীবন এত রঙিন কেন? জসিম জীবনে না আসলে হয়তো কমিশ খেলেও জানা হতো না। রাতে বাহির থেকে খেয়ে আসলো দুজন। ক্লান্ত থাকায় গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়ে দুজনে ঘুমিয়ে পড়ল। তাদের যে ছেলে মেয়ে আছে তা যেন বেমালুম দুজনে ভুলিয়ে গেছে। ভুলবশত মনে পড়ল না পুরনো স্মৃতি। রাতের আতার তীব্র থেকে আরও তীব্রতা হচ্ছে। হঠাৎ ছোট্ট আদিবা ঘুমের মধ্যে দাদিকে হাত টিকে আম্মু আম্মু বলে কান্না করে উঠল। সুমনা বেগম ঘুম ভেঙে যায় আদিবার কান্নায়। নাতনিটাকে বুকের মধ্যে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা নতুন না, মায়ের জন্য রোজ কান্না করে মেয়েটা। সারাদিন ভুলিয়ে রাখতে পারলে রাতে প্রতিদিন মায়ের সাথে ঘুমাবে বলে বায়না ধরে। সুমনা বেগম ছোট্ট মেয়েটার অসহায়ত্ব সহ্য করতে না পারে কেঁদে উঠল নিঃশব্দে। কয়েকটি মাস ধরে তার শরীরটাও ভালো যাচ্ছে না। বিভিন্ন চিন্তায় হার্টের সমস্যা বেড়েছে। নাতনিটার খেয়াল নিতে পারছে না আগের মতো। একটুতে যেন হাঁপিয়ে যায় আজকাল। আজানের মধুর ধ্বনি কানে আসতে ঘুম ভেঙে গেল আদিবের। শেষ রাতে একটু ঘুমিয়েছিল, তাও ঘুমটা ভেঙে গেল। দীর্ঘ নিঃশ্বাস ছিল আদিব। সবকিছু অসহ্য লাগে তার। সবকিছু এত তিক্ত কেন? জীবনে হিসাব মিলছে না কবুও। তবু দেরি করলো না আর। উঠে ফ্রেশ হয়ে নিল, নামাজ আদায় করে নিল। মোনাজাতে নিজের না বলা কথাগুলো কেঁদে কেঁদে সৃষ্টিকর্তার নিকট জমা দিল। অতঃপর সকাল ও দুপুরের জন্য রান্না করে নিল। সকাল 7টা বেজে গেছে সবকিছু গোছাতে। তাড়াহুড়ো করে দুটো ভাত খেয়ে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। একটু দেরি হলে মালিকের অকথ্য ভাষায় গালাগালি শুনতে হয়। তবুও প্রয়োজনের তাগিদে মানিয়ে নিতে হয়। প্রবাসী জীবন কি এত সোজাও? কঠোর পরিশ্রম করতে হয়, তবেই পারিশ্রমিক মিলে। এত কষ্ট করে রোজগারের টাকা নিজে ভোগ করতে পারল কই? মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া নারীকে বিশ্বাস করে ঠকে গিয়েছে ছেলেটা। প্রিয়জন টাকা সব হারিয়ে নিঃস্ব আসছে, অথচ তার পারিশ্রমিক বিনা কষ্টে অন্য কেউ অনায়াসে ভোগ করছে। বাংলাদেশে সকাল 10টা বাজে। ঋতু 2 কাপ কফি নিয়ে জসিমের পাশে এসে খাটের উপর বসল। জসিম কোনো এক অজানা কারণে চিন্তিত ভঙ্গিতে মন খারাপ করে বসে আছে, কিন্তু কারণটা ঋতু জানে না। ঋতু কফির মগ দুটো পাশে রেখে জসিমের গালে হাত দিয়ে বলল, কী ব্যাপার? তুমি এভাবে চুপচাপ করে বসে আছো কেন? তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? কি হয়েছে আমার সাথে শেয়ার করো প্লিজ। জসিম হতাশ কণ্ঠে বলল, এভাবে বসে তো খাওয়া যায় না ঋতু, আমার একটা কাজ করতে হবে। তো করো, সমস্যা কি? এত চিন্তার কী আছে? আসলে চেয়েছিলাম একটা ব্যবসা শুরু করবো, তুমি কি বলো? এটা তো ভালো আইডিয়া, শুরু করো। এবার জসিম ঋতুকে পেছন থেকে জড়িয়ে বলে, আসলে ব্যবসা করতে তো ক্যাশ লাগে, আমার কাছে তো টাকা পয়সা নেই। যদি তুমি দিতে ব্যবসায় লাভ হলে আস্তে আস্তে তোমার টাকা পরিশোধ করে দিতাম। ঋতু জসিমের উষ্ণতা ছোঁয়া পেয়ে পরশ আবেশে চোখ বন্ধ করে ফেলে। কিছু একটা ভেবে অভিমান গানে বলল, এভাবে বলতে গেলে জসিম, আমার টাকা মানেই তো তোমার টাকা। তবুও জসিমকে থামিয়ে দিয়ে গাল টেনে ঋতু আদর সুরে বলল, এই জন্য বুঝি আমার বাবুটার মন খারাপ? তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ব্যবসা শুরু করো, টাকার ব্যবস্থা হয়ে যাবে। জসিম আবেগপ্লুত হয়ে ঋতুকে জড়িয়ে ধরে চুমু খেল। ঋতু নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, এই কি করছো? ছাড়ো, সারাদিন সারাদিন শুধু দুষ্টুমি না? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জসিম বাঁকা হেসে ছেড়ে দিল ঋতুকে। ঋতু জসিমের হাতে এক মগ কফি দিয়ে নিজেও নিল। জসিম ফু দিয়ে লম্বা চুমুক দিল কফিতে। দুপুরে খাবারের জন্য 1 ঘন্টা ক্লান্ত দেহ বিষণ্ণ মন নিয়ে বাসায় ফিরল আদিব। বাসায় এসে মাকে ভিডিও কল দিল। কয়েক মাস আগে মাকে একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠিয়েছে। সারাটা দিন সময় হয়ে ওঠেনি। এখন একটু সময় করে মা মেয়েটার অবয়বটা দেখার।
জন্য মনটা ছটপট করছে। দুবার কল দিতে হাঁপাতে হাঁপাতে রিসিভ করলো সুমনা বেগম। নাতনির পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছেন তিনি। মাকে হাঁপাতে দেখে মন ক্ষুণ্ণ হলো আদিবের। সারা জীবন গেল বয়স্ক মহিলাটার দুঃখে দুঃখে। শেষ বয়সটাও শান্তি পেল না। এখন শরীরটা তো ভালো যাচ্ছে না। মুহূর্তে মাকে হারানোর ভয়ে কলিজা মোচড় দিয়ে উঠল। পৃথিবীতে আপন বলতে আছে শুধু মাটা। তাকে হারালে সে বাঁচবে কি করে? আর কি কিছু হারানোর ক্ষমতা কিংবা শক্তি দুটোই একেবারে নেই তার? এসব যখন ভাবছে আদিব, সুমনা বেগম কোমল মাখা স্নেহময়ী কণ্ঠ বলল, আদিব। ভাবনার ছুতো ছিল আদিবের। উম মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কেমন আছো মা? শরীর ভালো যাচ্ছে তোমার? ভালো ডাক্তার দেখাতে বললাম, তাও দেখাচ্ছ না। আমি একদম ভালো আছি বাবা, তুই চিন্তা করিস না। খেয়েছিস দুপুরে? এত শুকিয়ে যাচ্ছে দিন দিন, খাওয়া দাওয়া কি ছেড়ে দিয়েছিস? একদম চিন্তা করবি না, উপরাল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। তিনি বান্দার জন্য সব কিছুই সিদ্ধান্ত নেন, তার উপর কারো হাত নেই বাবা। আমি ঠিক আছি, শুকিয়ে যাইনি, আগের মতো আছি। মায়েদের চোখ সব সন্তানদের শুকনো আজীবন বলে হাসলো আদিব। মা মেয়ের সঙ্গে অনেকটা সময় কথা বলল, তারপর ভেবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল আগামী মাসে বাড়িতে চলে আসবে এক্কেবারে। কতদিন মাকে সামনাসামনি দেখা হয় না, খুব শীঘ্রই বাড়ি যেতে হবে তার। মাকে গিয়ে ভালো ডাক্তার দেখা হতে হবে। মাকে অনেক দিন বাঁচতে হবে, শেষ বয়সটায় মাকে একটু শান্তি দেওয়া দরকার। আজকে ২ দিন চলছে আদিব বাড়ি এসেছে। বাসায় এসে মন টিকছে না। কোথাও যেন কারো শূন্যতা অনুভব করছে। সময়টা বিকেলে। আদিব নিজের রুমে চোখ বন্ধ করে শুয়েছে। কিন্তু বারবার চিরচেনা ঋতুর মুখটা চোখের সামনে ভেসছে। দ্রুত চোখ খুলে ফেলল সে। নিজের অনুভূতি নিয়ে নিজেরই রাগ হচ্ছে। ঘৃণা করে যে ঋতু নামক বিষাক্ত নারী থেকে তবে কেন বারবার তার কথা মনে পড়ছে? উত্তরটা অজানা তার কাছে। বিষাক্ত নারীর বিষ খেয়ে যেন ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে তার। লম্বা কয়েকটা শ্বাস নিল। রুমের আশপাশ দৃষ্টি বুলালো আদিব। নিজের রুমটা মনে হচ্ছে তীব্র হাহাকার বিরাজমান। মস্তিষ্কের পুরনো স্মৃতিগুলো জাগ্রত হলো বারংবার। বিছানার অপর পাশটা খালি খালি রাখছে। এই রুমে কত শত স্মৃতি রয়েছে তাদের, অথচ মানুষটা আর তার নেই। আবারও চোখ বন্ধ করে নিল আদিব। আনমনে বলল, সত্যি কি মনে পড়া বারণ? তোমার স্পর্শ, তোমার হাসি, তোমার খোঁপা বাঁধানো চুল। হঠাৎ করে আমাকে তোমার কথা মনে পড়ে। সময়টা বড্ড অভিমানে কাটছে। তোমাকে ভোলার কথা ভেবে নয়, বরং তোমার সাথে কাটানোর ওই মুহূর্তক্ষণ আমাকে আরও বেশি ভাবাচ্ছে আজও। একটা প্রশ্ন আমার মনকে বারবার জিজ্ঞাসা করি, আসলে অনাচ্ছেনা মানুষগুলো কেন জীবনে আসে? আবার মন ভেঙে অদেখা দেশে পাড়ি জমায়। আমার আজও বোধগম্য হলো না প্রশ্নটার উত্তর। মিথ্যে ছিল না কোনো কিছুই রূপ। দেখানোর স্বপ্ন আর ভালো লাগা। সময়ের অজুহাতে চেনা মানুষ এক পলকে অচেনা সামনে বন্দি করে নেওয়া বড্ড অভিমান হচ্ছে অচেনা মানুষটার জন্য। এখনও মিস করি ওই হারানো অভিমানটাকে। কারণ সুন্দর করে ভালোবাসা মন ভাঙানো শিখিয়েছো তুমি আমাকে। হঠাৎ পিঠে কারো ছোট্ট ছোট হাতের স্পর্শ অনুভব করে চোখ খুলল আদিব। ছোট্ট আদিবাকে দেখে মৃদু হেসে বুকের মধ্যে নিয়ে নিল। কিয়ৎক্ষণ পরে আদিবা বাবার নিকট বায়না ধরল, আব্বু, আমি আম্মুর কাছে যাব। আম্মু কোথায় গেছে? এখনো আসে না কেন? আমাকে আম্মুর কাছে নিয়ে চলো আব্বু। চমকে উঠল আদিব। মুহূর্তে বুকটা মোচড় দিয়ে উঠল। বুক চেড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। কি বলবে সে? এসব আর কি উত্তর দিবে সে? আজ মা থাকতে যে সে মাহারা মেয়েটা। আদিবা বাবার মুখের দিকে তাকিয়ে রইল উত্তর শোনার আশায়। আদিব কিছু বলতে পারল না। কথা ভোলানোর জন্য নিজের ফোনটা হাতে নিয়ে কার্টুন বের করে দিল। আম্মু এসো, আমরা কার্টুন দেখি। এই দেখো কত ছোট্ট ছোট্ট বাবু, আমার কিউট আম্মুটার মতো। আদিবা উৎফুল্ল হয়ে উঠল। মোবাইল হাতে নিয়ে মনোযোগ দিল। কার্টুন দেখছে আর হাসছে। আদিব মেয়েকে দেখে রেখে উঠে ফ্রেশ হয়ে নিল। আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ঋতু উদাসীন হয়ে ক্লান্ত শরীরে রান্না করছে রাতের জন্য। ইদানিং প্রায় সময় তার মাথা, হাড়, সন্ধিস্থলে ব্যথা। শরীর যেন একেবারে শক্তি পাচ্ছে না। খাওয়ার প্রতি অনীহা, বমি বমি ভাব। ১ মাসের মধ্যে ওজন অনেকটা কমে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। তার উপর জসিমের আচরণের পরিবর্তন। ঋতুর টাকা নিয়ে ট্রেন্ডার্সের ব্যবসা শুরু করছে জসিম। তারপর থেকে জসিমের আচার ব্যবহার অন্যরকম হয়ে যাচ্ছে দিন দিন। অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে। আজকাল তার ডাক নাম হয়েছে খান মা ড্যাশ। সব মিলিয়ে প্রচুর ডিপ্রেশনে আছে ঋতু। তবে কি জসিমের কাছে তার প্রিয়জন ফুরিয়ে গেছে? সব কিছু ছিল কি তবে লোক দেখানো, নাকি বরাবরই তার টাকার প্রতি লোভ ছিল? হয়তো টাকার জন্য এমনটা করছে। টাকা নেওয়া শেষ, ভালোবাসাও শেষ। আজ ভাবছে এসব ঋতু। তার যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন মুখ বুজে সহ্য করা ছাড়া যে কোনো উপায় নেই। সব রকম পথ নিজে হাতে বন্ধ করে দিছে। ইদানিং আদিবকে বারবার মনে পড়ছে। এত অসুস্থ শরীর দেখেও জসিমের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। অথচ আদিব তার একটু ঠান্ডা লাগলে পাগল হয়ে যেত। সেই মানুষের সাথে বেইমানি করছে সে। আজ এখন প্রতিনিয়ত আফসোস হচ্ছে তার। আদিবের কথা মনে পড়তে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল তার। তরকারি পোড়া গন্ধে নাকে আসতে হকচকে উঠল ঋতু। তরকারির সাথে সাথে তার মনটাও পড়ছে প্রতিনিয়ত।
2 মাস কেটে গেল। ডাক্তার দেখানোর পর আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে সুমনা বেগম। নিজে কাজ করতে পারছে না আজকাল। আদিব খেয়ালও ও মাকে দেখানোর জন্য একজন মানুষ রেখেছে আদিব। তাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়, কেননা বাজারে একটা ছোট্ট একটা কাপড়ের দোকান দিয়েছে। 1 মাসের মতো হয়েছে। মধ্যবিত্ত পুরুষরা কি আর দুবেলা বসে খেতে পারে? যেমন করে হোক তাদের সংসারের বোঝা বহন করতেই হবে। সারাদিন এক হাতে দোকান সামলিয়ে রাত 8টায় ক্লান্ত বাসায় আসলো আদিব। বাসায় আসতে মনে হয় তার একান্ত একজন মানুষ দরকার। এই যে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরল, 1 গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেওয়ার জন্য হলো একজন মানুষ দরকার। নিজের কাজগুলো গুছিয়ে দেবার জন্য তুমি দরকার পড়ে। একাকিত্বের সঙ্গ হলেও নিজের মানুষ দরকার। কিন্তু একবার ভয়ঙ্করভাবে ঠকে যাওয়া মানুষগুলো যে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস কিংবা ভরসা করতে পারে না, তাকে যে ভয় হয় মারাত্মকভাবে ভয়। যতবার সুমনা বেগম আদিবকে বিয়ের কথা বলছে, ততবার আতঙ্কে উঠছে। বিয়ের কথা শুনলে মুখমণ্ডল গম্ভীর হয়ে যায় তার। কপালে পড়ে চিন্তা রেখা। সুমনা বেগম ছেলেকে জোর করেছে, ছেলেকে সময় দিচ্ছে নিজেকে সামলান। আদিব কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মায়ের রুমে আসলো। সুমনা বেগম বিচলিত ভঙ্গিতে শুয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি দম ফুরিয়ে যাবে তার। আদিব বা দাদির পাশে বসে গেমস খেলছে মোবাইলে। বাবাকে দেখা মাত্র আব্বু বলে ঝাঁপিয়ে পড়লো বাবার কোলে। আদিব মেয়েকে কোলে নিয়ে আদর করলো। মেয়েও বাবার কপালে চুমু খেলো। সারাদিন ক্লান্ত শরীরকে সতেজ করতে এটাই যথেষ্ট। মেয়ে তার কথার ফুল ঝুড়ি নিয়ে বসলো বাবার কাছে। সারাদিন পরে এইটুকু যেন মানসিক শান্তির কারণ আদিবের। অতঃপর মাকে ক্ষীণকণ্ঠে বলল, ছেলের কণ্ঠে মা কর্ণকুর পৌঁছাতে নড়ে চড়ে উঠলেন তিনি। ক্লান্ত কণ্ঠে, বাবা আসছিস তুই? কখন আসলি? মায়ের পাশে বসে কপালে হাত দিয়ে বলে, এই তো মা, মাত্র আসলাম। ওষুধ খেয়েছো তুমি? হ্যাঁ বাবা, খেয়েছি। কালকে একবার ডক্টরের কাছে নিয়ে যাবো তোমাকে। এখন শরীর কেমন আছে? ছেলের একটা হাত নিজের মুঠোয় নিয়ে মৃদুস্বরে সুমনা বেগম বলল, আর শরীর, সময় ফুরিয়ে আসছে আমার, বেশি দিন বাঁচবো না রে। তার আগে তোর জীবনটা গুছিয়ে দিতে চাই। বিয়েটা করে নে বাবা। জীবনকে আর একটা সুযোগ দে। সব মেয়ে এক না রে। তোর একটা পথ হলে মরে গেলেও শান্তি পাবো। আর না করিস না। আমি মরে গেলেও এই ছোট্ট আদিবার কি হবে? কে দেখে রাখবে মেয়েটাকে? তোর বা কি হবে? ছোট্ট আদিবা একবার বাবার মুখের দিকে তাকায়, দাদির মুখের দিকে তাকায়। তার ছোট্ট মস্তিষ্কে এসব যেন কিছুই বোধগম্য হচ্ছিল না। সে নিশ্চুপ হয়ে ফ্যাল করে তাকিয়ে আছে। আদিম নড়ে চড়ে বসে গম্ভীর কণ্ঠে বলে, ছি মা, এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না আমি থাকতে। সুমনা বেগম নিজের হাত ছাড়িয়ে বাচ্চাদের মতো মুখ ফিরিয়ে নিল। নিশ্চুপ হয়ে রইল, কারণ উত্তর পায়নি। বরাবরের মতো আদিব বিয়ের বিষয়টা এড়িয়ে গেল। মনে মনে অভিমান হলো সুমনা বেগমের। আদিব দীর্ঘশ্বাস ছেড়ে কিছু একটা ভাবল। মাকে আর কোনো প্রকার কষ্ট দিতে চায় না আদিব। মায়ের শেষ বয়সটা সেবা যত্ন করার জন্য, মেয়েটার দেখার জন্য হলো ব্যক্তিগত একজন নারীর প্রয়োজন। তাই একবার বাধ্য হয়ে থমথমে মুটে হ্যাঁ বলল। সে বিয়ে করবে, মায়ের পছন্দ অনুযায়ী করবে। সুমনা বেগমের মুখে হাসি ফুটল। মনে মনে অনেক আহ আশেপাশে গ্রামের একটা মেয়ে ঠিক করে রেখেছিল ছেলের জন্য। তার সাথে বিয়ে দিবে সিদ্ধান্ত নিল। আদিব গম্ভীর মুটে মেয়েকে বসিয়ে রেখে উঠে রান্নাঘরে চলে গেল। রাতের জন্য রান্না করবে বলে। মাকে কিচ্ছুটি কাজ করতে দিবে না আদিব। বাড়িতে আসার পর থেকে রান্নাঘরে এসে চোখ দুটো জ্বলছে তার। কে জানতো তাকে দ্বিতীয়বারের মতো আবারও বিয়ে করতে হবে? সে তো খুব করে এক নারীতে আসক্ত হতে গেছিল। সৃষ্টিকর্তা কি তবে স্বয়ং এটা লিখেছে তার ভাগ্যে? হতাশার শ্বাস ফেলে রান্নায় মনোযোগ দিল। রাত 11টায় জসিম বাসায় আসলো। ঋতু অচেতন দেহটা টানতে টানতে দরজা খুলল। জসিম ঋতুকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকলো। একটা বাক্য ব্যয় করলো না দুজনের কেউ। ঋতু ভারী কণ্ঠে শ্বাস ছেড়ে দরজা লাগিয়া খাবার বাড়তে লাগলো। তার শরীর দিন দিন খারাপ থেকে খারাপের দিকে। আগে সৌন্দর্য আর নেই, শরীর শুকিয়ে গিয়ে চামড়া খসখসে হয়ে গেছে। অনেক বলার পরেও জসিম 3,000 টাকা দিয়েছে। তা দিয়ে গত মাসে একবার ডাক্তার দেখেছে, কিন্তু ফলাফল শূন্য। কোনো প্রকার উপকার পেল না। ঋতু জসিমকে খাবার দিয়ে ভয়ে ভয়ে পাশে দাঁড়িয়ে রইল। আজকাল জসিমকে প্রচণ্ড ভয় পায় ঋতু। না জানি আবার কখন গালাগালি শুনতে হয়। জসিম এসে খেতে বসলো একাই। একবার জিজ্ঞাসা করলো না পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে খেয়েছে কিনা। জসিম একটু ভাত মুখে নিয়ে নাক মুখ কুঁচকে তা দেখে আতঙ্কিত হয়ে উঠল ঋতু। ফাঁকা ঢোক গেল। তার আগে বিকট শব্দ হলো। জসিম ভাতের প্লেট ছুঁড়ে মারল ফ্লোরে। ভাত তরকারি ছড়িয়ে ছিটিয়ে ঋতুর গায়ে পড়ল। জসিম দ্রুত পায়ে এসে ঋতুর চুলের মুঠ ধরে বলল, রান্না করার সময় তোর মন থাকে কোথায় আজকাল? নাকি আবার নতুন কোনো ভাতার ধরছো মা? আমার কষ্ট করা আনা টাকা দিয়ে বাজার করি, আর তুই অখাদ্য কুকথ্য রান্না করিস। সারাদিন রোগের বাহানা করো। আজ তো সব রোগ ছাড়াই দিব। বলে আরও জোরে চুল টান দিল জসিম। পিঠে পড়ল শক্তপোক্ত পুরুষের হাতের অগণিত থাপ্পড়। ঋতু আতঙ্কিত হয়ে উঠল। ব্যথায় কুঁকড়ে উঠল তার শরীর। এই সেই জসিম? এই জসিমকে তো চেনে না ঋতু। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। জসিমকে অনুনয় করে বলল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ব্যথা পাচ্ছি। জসিম, তরকারি তো ঠিকই ছিল, তবুও এমন করছো কেন? নাকি তোমার জীবন থেকে আমার সময় ফুরিয়ে গেছে?
আমার টাকাগুলো নেবার পর থেকে কেমন করে পাল্টে গেলে তুমি? জসিম ধাক্কা দিয়ে ফেলল ঋতুকে, ছিটকে দেওয়ালের সাথে পড়ল, যার ফলে মাথায় আঘাত পেল। জসিম অদ্ভুত মানবের মতো হেসে বলল, তোর মতো উম, বারো ভাতারিকে আমার জীবনে প্রয়োজন নেই। বাঁচতে চাইলে আমার জীবন থেকে মুক্তি নিয়ে চলে যা। ভুলে যাস না আমার বউ বাচ্চা আছে। আর টাকা, হা হা, তোর কাছে কোনো প্রমাণ আছে? এগুলো আমার টাকা। পুনরায় এই টাকা কথা বলে জানে মেরে ফেলবো। রক্তিম চোখে তাকিয়ে রুমে এগিয়ে গেল জসিম। এদিকে ঋতু স্তব্ধ হয়ে পড়ে রইল। তার মাথা ঘুরছে, মস্তিষ্ক অচল হয়ে গেল। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে সেন্সলেস হয়ে গেল। গভীর রাতে হুঁশ ফিরতে নিজেকে আগের জায়গায় আবিষ্কার করল ঋতু। মুহূর্তে মনে পড়ল জসিমের আচরণ। নিজের দেহটা কোনো রকম উঠিয়ে চোখের জল ফেলতে ফেলতে মেঝেতে ছড়িয়ে থাকা ভাতগুলো তুলে ফেলল। মাথায় পানি দিয়ে রুমে এসে দেখতে পেল জসিম কারোর সাথে হেসে হেসে ফোন আলাপ করছে। তবে কি সৃষ্টিকর্তা তার কর্মের ফল ব্যাগ দিচ্ছে? আদিবের সাথে করা অন্যায়ের শাস্তি কি তাহলে এগুলো, নাকি আরও বাকি? ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে ঋতুর। মরিচিকার পিছনে ছুটে আসল হীরাকে সে হারিয়ে ফেলছে, তা এখন হারে হারে টের পাচ্ছে। হায় আফসোস, হায় আফসোস করতে করতে আবারও মাথাটা যন্ত্রণা করছে। চোখ দুটোর সামনে ছোট্ট আদিবার মুখটা ভেসে আসলো বারবার। মেয়েটাকে বুকে জড়িয়ে নেবার জন্য বুকটা হাহাকার করছে। নিজের করা কর্মের জন্য ভীষণ রকমের আফসোস হচ্ছে, কিন্তু সময় থাকতে নিজেকে না শুধরালে সারা জীবন হাহুতাশ করেও লাভ হবে না। হারানো জিনিস আর ফিরে পাওয়া যায় না। পড়ন্ত বিকাল, মেয়ের পক্ষের বাড়িতে এসে গম্ভীর হয়ে বসে আছে আদিব। ভাগ্য আজ কোথায় এসে দাঁড় করেছে। এমন দিনও আসবে আবারও তার জীবনে, কখনো ভাবনাই ছিল না তার। মনের চিলাকোঠার ঘরটা যে অন্য কারো নামে পুরোটা লিখে দিয়েছিল সে, অথচ মানুষটা খুব যত্ন করে তার সমস্ত বিশ্বাস ভরসা ভেঙে হাওয়াতে ভাসিয়ে দিল কত সুন্দরভাবে। যার ফলে অন্য কোনো নারীর সঙ্গ পেতে মন সায় দিচ্ছে না তার। তবুও মায়ের মন রাখাতে পাশের গ্রামের মধুপুরে মেয়ে দেখতে এসেছে আদিব। তাদের সামনে জড়সড় হয়ে বসে আছে এক মায়াবী কন্যা ফারিয়া। তার মনে ভয় সংকোচ মিলে একাকার। এই বুঝি তাকে রিজেক্ট করে চলে যাবে ছেলেপক্ষের লোকজন। মা মরামে ফারিয়া ছোটবেলা থেকে সৎ মায়ের লাঠিঝাঁটা খেয়ে মানুষ হয়েছে। অনার্স শেষ করে আর 1 বছর বাকি, অথচ বিয়ে হচ্ছে না, কারণ মেয়েটার গায়ের রং কালো বলে। মানুক আর নাই মানুক, এই যুগের 99% মানুষই সুন্দরীর পূজারী। সেখানে কালো মেয়েগুলি হয় নিছক হাসির পাত্র, যা ফারিয়া হাড়ে হাড়ে টের পায় প্রতিনিয়ত। সৎমা বুড়ি রা ডাকে না তাকে, সংসারে অপ্রয়োজনীয় জিনিস মনে করে তাকে পরিবার। নিজের পরিবারে নিজেকে নিতান্ত বোকা মনে হয়। সেও মনে প্রাণে মুক্তি চাই এই জীবন থেকে। কেউ একজন আসুক, তাকে এই জীবন থেকে মুক্তি পারুক, এই বলে সৃষ্টিকর্তার নিকট বারংবার প্রার্থনা করেছে। তবু এই জীবন থেকে মুক্তি মিলছে না। কতই না বয়স তার, অথচ বিয়ে হচ্ছে না। এটা নিয়ে পাড়া প্রতিবেশী কানাঘুষো হাহুতাশের শেষ নেই। লজ্জায় ঘর থেকে বের হওয়াটাও দুষ্কর হয়ে যাচ্ছে আজকাল। যার ফলে বাবা নামক মানুষটা প্রতিনিয়ত যেমন ইচ্ছে তেমন পাত্রপক্ষের মুখোমুখি বসিয়ে দিচ্ছে তাকে। মাঝে মাঝে ফারিয়াকে নিজেকে পশু পাখি মনে হয়, যার নিজের বলতে কোনো আত্মসম্মান কিংবা মতামতের গুরুত্ব নেই কারো কাছে। দায়িত্ব বেড়াজাল আটকে আছে বাবা, তাই তো ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারছে না শুধু। নিজের কালো চামড়া নিয়ে সৃষ্টিকর্তার নিকট অভিযোগের শেষ নেই ফারিয়ার। সমাজের মানুষের নিকট সাদা চামড়ার খুব দাম, তাই না? আর যদি তার একটা সাদা চামড়া থাকতো, এই সমাজ তাকে আলাদাভাবে মূল্যায়ন করত। সমাজের মানুষের কাছে ক্ষণে ক্ষণে এত অপমান অপদস্থ হতে হতো না। সবাই শুধু গায়ের রংটাই দেখে, অথচ তার ভিতরে সুন্দর স্বচ্ছ একটা হৃদয় আছে, তাকেও দেখলো না। ভাবতে চোখ দুটো অশ্রুতে ভয়ে টইটুম্বর। সবার অগোচরে হাতের পিঠ দিয়ে দ্রুত মুছে ফেললো জলটুকু। সবার চোখ ফাঁকি দিলেও ছোট্ট আদিপার চোখে ধরা পড়ল। দাদির কোলে বসে এতক্ষণে ফারিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। ফারিয়ার চোখে পানি দেখে মৃদু চেঁচিয়ে আদিবা দাদির নিকট প্রশ্ন করল, আপাই দেখো দেখো, কত বলো? মেয়েটা বাচ্চাদের মতো কাঁদছে। আদিবার এমন কথা সবার দৃষ্টি ফারিয়ার দিকে। মুহূর্তে বাবা তার দিকে ক্রোধিত চোখে তাকালো, তার দৃষ্টি অগোচর আড়াল পড়ল তার। আদিবা তার কথায় ফারিয়া বেশ লজ্জা পেল। সবার সামনে অস্বস্তি লাগছে তার। নিচু মাথাটা আরো নিচু করে দিল। পরক্ষণে আদিবা দাদির কাছে এসে গুটি গুটি পায়ে হেঁটে ফারিয়ার কাছে আসলো। তার ভাষ্যমতে তাদের মতো ছোট্ট মানুষরা শুধু কাঁদে, সেখানে এত বড় মেয়েটা কাঁদলো কেন? এটা কি জানার বিষয় নয়? আদিবা ফারিয়ার একটা হাত ধরে ধাক্কাতে ধাক্কাতে কৌতূহল নিয়ে পুনরায় প্রশ্ন করলো, এই তুমি কাঁদলে কেন? তুমি কি আমার মতো ছোট মানুষ? ফারিয়া কি জবাব দিবে এহেন কথায়? ছোট্ট একটু মেয়ে, তাকে সবার সামনে লজ্জা দিয়ে ফেলো। আমতা আমতা করলো, বলো আমার চোখে পোকা পড়েছিল আম্মু। আদিবা মুখ গোল বলল, ও তাই? ভাবখানা এমন যেন এমন উত্তর আদিবার পছন্দ হয়নি। সে বিজ্ঞের মতো চেয়ে পুনরায় বলল, আচ্ছা তুমি এত বড় ঘোমটা দিত কেন? তুমি কি নতুন বউ? আদিবার এমন কথায় উপস্থিত সবাই হেসে দিল। তাদের হাসি দেখে আদিবাও খিলখিল করে হেসে পেল। এদিকে ফারিয়া লজ্জায় দম আটকে আসার উপক্রম। সুমনা বেগম আদিবাকে ডেকে নিল নিজের কাছে। ফারিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি শরীর খারাপ লাগছে মা? ফারিয়া ভীত কণ্ঠে নিম্ন স্বরে বলল, আমি ঠিক আছি আন্টি। আচ্ছা তুমি তাহলে এবার ভিতরে যাও মা। ফারিয়া হাঁপ ছেড়ে বাসলো। আস্তে ধীরে নিজের রুমে গেল। সুমনা বেগমের হাসি মুখে
সবার উদ্দেশ্যে জানালো মেয়ে তার পছন্দ হয়েছে। নিঃসন্দেহে ফারিয়া একজন ভদ্র শান্ত শিষ্ট মেয়ে, যা এটুকু সময় বুঝতে কোনো অসুবিধা হয়নি সুমনা বেগমের। আদিবা সবটা যেন এতক্ষণে নীরব দর্শক হয়ে দেখল। ইতিমধ্যে বড়রা বিয়ের প্রসঙ্গ চলে গেছে। বিয়ের ডেট ফিক্সড করার আগে আদিবার জীবন নিয়ে মেয়ের সাথে একান্ত কথা বলা খুব জরুরি। যদি মেয়েপক্ষ এসব সবই জানে, তবুও অবিবাহিত, তার উপর শিক্ষিত একটা মেয়ে, তার তো একান্ত পছন্দ অপছন্দের নিজের ব্যাপার আছে, অথচ নিজস্ব মতামত আছে। অথচ এই কেউ মেয়েটাকে একটা বার এসব অব্দি জিজ্ঞাসা করলো না। এদের এমন আচরণে বিরক্ত হলো আদিব। এত তারা কিসের সবার? তাই তো নিজের লাজ লজ্জা বললে হালকা কেসে সবার উদ্দেশ্যে আদিব গমগম কণ্ঠ বলল, যদি আপনারা অনুমতি দেন তাহলে মেয়ের সাথে পার্সোনাল কিছু কথা বলার ছিল। ফারিয়ার বাবা হেসে বলল, অবশ্যই বাবা, কথা বলতে পারো তুমি। পরক্ষণে নিজের ছোট ছেলেকে হাঁক ছেড়ে পুনরায় ডাকলো, কই রে শাওন, বাবাজিকে ফারিয়ার রুমে দেখিয়ে দিত। শাওন আদিবাকে নিয়ে ফারিয়ার রুমে গেল। ফারিয়া খাটে বসা ছিল। তার কেমন যেন আনিজি লাগছে আদিবকে দেখে। নিজের পরা ওড়নাটা এক সাইডে ধরে হাত কচলাচ্ছে। দুজনকে রেখে রুমের বাইরে এসে দাঁড়ালো শাওন। আদিব কোনো ভনিতে ছাড়া শক্তপট্ট করে বলল, আমার আপনাকে কিছু বলার ছিল। ফারিয়া জড়ানো কণ্ঠে ক্ষীণস্বরে বলে, জি বলুন। আপনি কি জানেন আমরা একটা মানুষ ছিল যাকে আমার কাফনে মোড়ানো লাশ ছাড়া দুনিয়া সব কিছু উজাড় করে দিয়েছি। তারপর দীর্ঘ সময় তাকে ধরে রাখতে পারিনি। আমি আপনার অতীত সম্পর্কে অবগত। আন্টি আমাকে সব কিছু বলছে। আপনি কি এই বিয়েতে রাজি, নাকি পছন্দের কেউ আছে? না, কি বলেন এসব? আমাদের মতো কালো মেঘের আবার কে থাকবে? বাবা যেটা চাইছে তাই হবে। আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। দেখুন, বাবা মায়ের কিংবা কারো চাপে পড়ে বিয়ে করতে হবে না আপনাকে। আপনার মতামতকে প্রাধান্য দিচ্ছে, কারণ সংসারটা আপনি করবেন। আমাকে আপনার পছন্দ হয়তো, আপনি বিনা সংকোচে আপনার মতামত জানাতে পারেন। ভালো মন্দ আমি নিজ দায়িত্বে সব কিছু সামলে নেব। ফারিয়া আবিরের কথায় মুগ্ধ হলো। এই প্রথম কেউ তার মতামতকে গুরুত্ব দিছে। নিঃসন্দেহে আদিব একজন সুদর্শন পুরুষ। যে কেউ তাকে পছন্দ করবে। ফারিয়া মিনিট দুয়েক সময় নিয়ে লাজুক হেসে হ্যাঁ বোধক সম্মতি জানালো। আদিব কিছু একটা ভাবছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। ফারিয়া একটু সাহস করে ক্ষীণকণ্ঠে বলল, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে অতীত আঁকড়ে ধরে বর্তমান যে থাকবে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আমি আপনার জীবনে জড়ালে শুধু আমাতেই সীমাবদ্ধ থাকতে হবে আপনাকে। আর একটা কথা, আমার গায়ের রং নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, আপনার গায়ের রং কালো কিংবা সাদা এসব ব্যাপার না। অবশ্যই আপনার মনটা সুন্দর হবে। সত্যি বলতে দ্বিতীয়বারের মতো কারো জীবনে জড়ানোর ইচ্ছে ছিল না আমার। মায়ের জন্য, পরিস্থিতির জন্য বাধ্য হয়ে বলতে পারেন। তবে আপনাকে আপনার প্রাপ্য সম্মান, আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকব, কথা দিচ্ছি। আমি আপনাকে শুধু নিজের বউ করতে চাচ্ছি না মিস ফারিয়া। আমার মেয়ের জন্য একজন মা নিতে চাচ্ছি। আমার ছোট্ট মেয়েটাকে মানুষ করার দায়িত্ব দিতে চাচ্ছি আপনাকে। আমার মায়ের জন্য একটা মেয়ের মতো বউ নিতে চাচ্ছি। এই দুজন আপনাকেই দেখতে হবে। বলুন, পারবেন তো? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তাদের যত্নের কোনো ত্রুটি রাখবো না আমি। বিশ্বাস রাখতে পারেন। হা, হা, বিশ্বাস? বিশ্বাস শব্দটা কাচের টুকরোর ন্যায় ভেঙে গেছে, হারিয়ে গেছে সেই কবের থেকে আমার জীবন থেকে। মেনে নিলাম আপনার কথা, তবে বিশ্বাস করতে পারলাম না। কেন জানেন? ফারিয়া আবিরের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে চটজলদি বলে উঠল, কেন? ফারিয়ার জানা কৌতূহল দেখে আবির মৃদু হাসল। অতঃপর ক্ষীণ কণ্ঠে আক্ষেপ করে বলল, আমি মানুষকে বিশ্বাস করে দেখেছি বহুবার। এক প্লেটে খাওয়া মানুষটাই কি সুন্দর করে বিশ্বাসঘাতকতা করেছে। একবারে সে শোয়া মানুষটা ভীষণ যত্ন করে মন ভেঙেছে, চোখে চোখ রেখে নিখুঁতভাবে মিথ্যে বলছে। অতঃপর বিশ্বাসঘাতকতায় আমায় আপনপর মানুষকে চিনতে শিখেছে। সত্যি বলতে বিশ্বাস নামক শব্দটা আমার ডিকশনারি থেকে ডিলিট হয়ে গেছে। আদিবের চোখে ছিল তীব্র তাচ্ছিল্য। নিজেকে সামলে লম্বা শ্বাস ছাড়ল। একটু থেমে পুনরায় আবারও বলল আদিব, যাকগে এসব ছাড়ুন। আমি আবারও বলছি, আপনি মন থেকে মেনে নিতে পেরেছেন তো সব কিছু? অভিযোগ নেই তো কোনো? হ্যাঁ, আমি মেনে নিয়েছি। আমার কোনো অভিযোগ নেই এ বিষয়ে। ওকে, ফাইন। আর কিছু জানার কিংবা বলার আছে আপনার? ফারিয়া মাথা নেড়ে জানালো, না। আদিব যাবার জন্য পা বাড়ালো। আবারও কিছু একটা ভেবে পেছনে ঘুরে বলল, আজ আসি আমি। কেমন? ভালো থাকবেন আপনি। বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। ফারিয়া আবিরের যাওয়ার দিকে তাকে মুচকি হেসে মনে মনে আওড়ালো, জানিস পৃথিবীতে কতদিন বাঁচবো? তবে যতদিন বেঁচে থাকবো বা বেঁচে থাকার সুযোগ পাবো, ততদিন আপনজনের কাছে প্রিয় হয়ে তাদের ভালোবাসায় থেকে তাদের ভালোবেসে জীবন কাটাতে চাই। জানেন, সবার জীবনে নিঃস্ব মানুষ থাকা দরকার পড়ে জীবন সংসারে। যে অত তো মন খারাপে মন ভালো করার দায়িত্ব নেবে। আমি না হয় আপনার এই দায়িত্বটা নিলাম মিস্টার আদিব। দুই পরিবারের কারো কোনো আপত্তি নেই এই বিয়েতে। অবশেষে বিয়ের ডেট ফিক্সড করলো বড়রা। মেয়ে পক্ষ থেকে কেনাকাটার জন্য দুদিন সময় নিল সুমনা বেগম। আগামী শুক্রবার দিবাগত রাতে বিয়ে হবে জানিয়ে দিল তারা। তারপর আরও কিছু কথাবার্তা বলে বিদায় নিল। নিজেদের বাড়ির পথে রওনা দিল তারা। ব্যস্তভাবে একটা দিন চলে গেল। বিয়ে হবার আর একটা দিন বাকি আছে। এদিকে জসিমের মানসিক শারীরিক নির্যাতন আর আচরণে অতিষ্ঠ হয়ে এক প্রকার
পালিয়ে বাসা থেকে আজ নিজেই গ্রামে এসেছে ঋতু। দুপুর হওয়ার মানুষজন কম রাস্তায়, তাই কারো চোখে পড়েনি ঋতু। দু একজন দেখছে, তারা দেখে নাক মুখ কুঁচকে ফেলল। সেদিনে পাত্তা না দিয়ে ক্লান্ত শরীরে ভাইয়ের বাসায় এসে দরজায় কড়া নাড়ল ঋতু। দরজায় বারবার ধাক্কার শব্দ কানে আসতে বিরক্তি নিয়ে দরজা খুলল ঋতুর ভাবি মৌমিতা। দরজার ওপাশে ঋতুকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মৌমিতা। পা থেকে মাথা অব্দি ভালো করে পর্যবেক্ষণ করলো সামনে থাকা জীর্ণশীর্ণ মানবীকে। এই ঋতু তার আগের ঋতুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ঋতু মৃদু হেসে বলল, কেমন আছো ভাবি? পরক্ষণে নাক মুখ কুঁচকে ফেললো মৌমিতা। ঘৃণিত দৃষ্টি চেয়ে রুষ্ট হয়ে বলল, তুই এখানে কেন? ঋতু দরজার দিকে এগোতে এগোতে হাসি মুখে বলে, কেন আসতে পারি না? দেখি, সাইড দাও আমাকে, ভিতরে ঢুকতে দাও। মৌমিতা ঋতুকে ঘাড় ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, খবরদার, আর এক পাও এগোবে না। যেখান থেকে এসেছে সেখানে যাও। তোমার মতো মেয়ের কোনো ঘরে জায়গা হবে না আমার ঘরে। কোন মুখ নিয়ে এসেছে, লজ্জা করে না? আর তোর আর লজ্জা? জসিমের আদর ফুরিয়ে গেছে নাকি তোর? নাকি তোর শরীরের চাহিদা মিটে গেছে? আরও অকথ্য ভাষায় গালিগাল শুরু করে দিল মৌমিতা। ঋতু ছলছল চোখে করুণ দৃষ্টি নিক্ষেপ করলো ভাবির মুখের দিকে। কি হয়েছে মৌমিতা, এমন চেঁচাচ্ছ তুমি? ওদের ঘর থেকে কথা শুনে ঘর থেকে কথা বলতে বলতে বেরিয়ে এসলো ঋতুর ভাই রিয়ান। বোনের চেহারা দেখে মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে গেল। মুখ ঘুরিয়ে নিল বোনের থেকে। এই মেয়ে তাদের মান সম্মান নষ্ট করে সমাজের কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। তার মুখ দেখতেও চায় না রিয়ান। ঋতু ভাইকে দেখে ভরসা পেল। আবেগজনক কণ্ঠে বলে, ভাইয়া। রিয়ান রেগে গেল। ক্রোধিত কণ্ঠে বলল, মৌমিতা, এই মেয়েকে আমার চোখের সামনে দিয়ে যেতে বলো এক্ষুনি। আমার কোনো বোন নেই, মরে গেছে এই আগের ঋতু। এই মেয়েকে আমি চিনি না, এর মুখ আমি জানি কোনোদিন আমি না দেখে। বলে ভিতরে চলে গেল রিয়ান। মৌমিতা স্বামীর এমন আচরণে বেশ খুশি হয়েছে। বিজয়ের একটা হাসি দিল। ঋতুকে ভেঙচি কেটে মুখের উপর দরজা লাগিয়ে দিল। ঋতুর চোখ দিয়ে বৃষ্টির ন্যায় অশ্রুকণাগুলো চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লে। আজ তার কান্না কারো চোখে পড়ল না। অথচ একটা সময় ঋতু ছিল সবার আদরে। সেই মানুষগুলো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু মানুষ না, ঋতুর মনে হচ্ছে গোটা পৃথিবীটাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভাইয়াভাবে অপমানে বিষণ্ণ মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঋতু। পথিমধ্যে শুনতে পেল আদিপের জন্য মেয়ে ঠিক করেছে তার মা। এমন কথা কর্ণ করতে পৌঁছে হৃদয়ে রক্তাক্ত হচ্ছে ঋতুর। না না, আদিব অন্য কারো হতে পারে না। যেমন করে হোক আদিবের কাছে একটু আশ্রয়ের ভিক্ষা চাইবে সে। প্রয়োজনে হাত পা ধরে ভিক্ষা চেবে। শুধু একটু আদিবের প্রশান্ত বুকে মাথা রেখে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। অন্ধবিশ্বাস প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।